আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিনকার ন্যায় আবারও হাজির হলাম আজকে তোমাদের সামনে। আজকে আমরা এখন যে ক্লাসটি করব সেটি হলো দ্বাদশ শ্রেণীর জন্য উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে। তোমরা জানো আমরা কণিক শুরু করেছি গত ক্লাসে। কণিকের ষষ্ঠ অধ্যায়, দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় কণিক শুরু করেছি। আজকে আমাদের কণিকের দ্বিতীয় আলোচনা, দ্বিতীয় ক্লাস। তো আমি আশা করব তোমরা আমার প্রথম ক্লাসটি সবাই দেখেছো এবং বুঝতে পেরেছো। তোমাদেরকে বারবার মনে করিয়ে দেই, যারা নতুন বা যারা আমার প্রতিষ্ঠানের নয়, কেউ যদি দেখে থাকো, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি আমি আসলে ডিটেলস অনেক কিছু করাচ্ছি না এই মুহূর্তে, বা আমরা করব না, কারণ আমি তোমাদেরকে এগুলো করিয়েছি আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে সৃজনশীল আকারে কিংবা ডিটেলস বা এটাকে কি বলে তাত্ত্বিক আকারে। আমরা এখন শুধু করছি বহু নির্বাচনের জন্য যেগুলো বেশি প্রয়োজন বা ইম্পর্টেন্ট টপিকসগুলো করছি, বারবার বলছি। তো সেই জন্যেই আমি আজকে দেখব আমরা পরাবৃত্তের সমীকরণ থেকে আমরা বইয়ে অন্তত 7-8টি অঙ্ক, যদি অনেক অঙ্ক আছে কিন্তু মূলত আমাদের 5-7টি অঙ্কের মতো আছে যেগুলো আমরা করেছি। ঠিক আছে, তো অঙ্কগুলো তোমরা আশা করি বুঝবা বা করেছো আগে, এখন রিভিশন দিলেই পারবা। আমরা এখন হয়তো 2-1টি অঙ্ক ওইরকম করব, বাকি অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি শুধু সূত্রগুলো বা পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো বের করতে হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আর তোমরা হয়তো মুখস্থ করো, হ্যাঁ, তবে মুখস্থ করার আগে একটু ভালো করে বুঝতে হবে। দেখো, আমরা দেখি গত ক্লাসে আমরা বলেছিলাম যে আজকে আমরা কি শিখবো। দেখো, আমরা শিখবো পরাবৃত্তের বিভিন্ন আকার এবং পরাবৃত্তের ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের বের করতে হবে, হ্যাঁ, সেগুলো আমরা একটু দেখব কিভাবে বের করব, এবং পরাবৃত্তের সমীকরণ আকারে, প্রমাণ আকারে কিভাবে প্রকাশ করব। একটা বীজগণিতীয় সমীকরণ বা একটা রাশি দেওয়া থাকলে আমরা তাকে কিভাবে পরাবৃত্তের সমীকরণে রূপান্তর করব সেটা শিখবো। তারপরে সেখান থেকে কিভাবে এই জিনিসগুলো কি কি, দেখো, তোমাদেরকে পরাবৃত্তের ক্ষেত্রে সাধারণত 6টি জিনিস আমাদেরকে বের করতে বলে। কখনো 2-3টি বলে, কখনো সবগুলো বলতে পারে। হ্যাঁ, পরাবৃত্তের একটা সমীকরণ তোমাকে দেওয়া থাকবে, বলবে যে সেখান থেকে এগুলোর যে কোনো একটা অবজেক্টিভে আসলে অবশ্যই 1-2টি আসবে। তো দেখো, কি বের করতে হবে? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ। এই 6টি জিনিস সাধারণত তোমাদের বইয়ের সূত্রগুলো আছে, তোমরা অনেকেই মুখস্থ করে নিতে পারো, কিন্তু তার আগে একটু বুঝলে তোমাদের জন্য এগুলো মনে রাখা সহজ হবে। আমি একটু সেটাই দেখাচ্ছি, লজিকটা বা কিভাবে মনে রাখতে পারো, বা চিত্রটা বুঝলেই তুমি এগুলোর সমীকরণ নিজেই বলতে পারবা। হ্যাঁ, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পরাবৃত্তের সবসময় মনে রাখবা। এই যে আমি 4টা ফরম্যাট লিখছি, এখন তোমাদের পরীক্ষায় আসবে। দেখো, বলে রাখি, দেখো, পরীক্ষায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে এটি সমীকরণ কি। এই যে পরীক্ষা চিত্র থাকবে, এরকম সমীকরণ থাকবে বা চিত্র থাকবে, তোকে বলবে এটি কোনটি দ্বারা এটাকে বোঝায়। এটা হলো কোনটা, মনে করো এটা হবে, আমরা জানি x² সমান সমান -4ax, এইটা 4ay হবে। হ্যাঁ, এখানে x² হলো 4ay, আর এটা হলো x² সমান সমান 4ay। এটা হলো আমরা জানি y² সমান সমান 4ax এর, আর এটা হলো y² সমান সমান 4a মাইনাস 4ax মাইনাস 4ax। তাহলে এই 4টা সমীকরণ আমরা জেনে গেলাম। ওকে, খুব ভালো করে খেয়াল করো। এটা হলো কি, আমরা বলেছি এটা হলো প্রমিত সমীকরণ, y² সমান 4ax, y² সমান 4ax, এটা হলো y² সমান মাইনাস 4ax, আর এটা হলো x² সমান 4ay, এটা হলো x² সমান মাইনাস 4ay। ওকে, ঠিক আছে, তোমরা বুঝতে দেখতেছো। এটা হলো y² সমান 4ax। হ্যাঁ, এটা মানে যেটা আমরা প্রথম গত ক্লাসে লিখেছিলাম। তাহলে দেখো, এটা দিকটা চেঞ্জ হয়ে গেল, হবে মাইনাস।
আবার এটা যদি পরাবৃত্তটা যদি উপরের দিকে হয় তখন হবে x² = 4ay, আর নিচের দিকে হলে x² = -4ay। এগুলো আমরা আরো ডিটেইলস একটু পরে দেখো, নিচে উপরে বলতে কার নিচে কার উপরে সেগুলো বলতেছি, আস্তে আস্তে তোমরা বুঝে যাবে। এখন দেখো এই ফরম্যাটগুলোর আবার একটু এটা দেখো সহজে y² = 4x। এখন তোমাকে যদি পরীক্ষা থাকলে এরকম x - 2 হোল স্কয়ার ইকুয়াল টু তুমি একটা পাইলা কত, তোমাকে দেওয়া থাকলো 3y, মনে করে এইভাবে দেওয়া থাকলো। হ্যাঁ, তখন আমরা এটাকে কি করব, এটাকে কোনটার সাথে তুলনা করব? এটাকে দেখো তুলনা করব আমরা, এটা যেহেতু এখানে x আছে আমরা এটাকে x লিখব, ক্যাপিটাল X লিখব। হ্যাঁ, এই পুরোটাকে লিখলাম ক্যাপিটাল X, বলো 3y। এখন বলো এটা কার সাথে হতে পারে? x² = 4ay এর সাথে। এটা তার মানে হলো পরীক্ষায় থাকে যে এইরকম সমীকরণ থাকে, অথবা এরকম সরাসরি দেওয়া থাকে, অথবা আমাদেরকে বানিয়ে নিতে হয় অনেক সময়। তাহলে এটা কার সমীকরণ? এটা হলো এই যে এটা সমীকরণ 3 নাম্বারটার সমীকরণ। ওকে, ঠিক এরকম যদি এখানে মাইনাস দিয়ে দেয় তাহলে কোনটা হবে? আমরা বলতে পারবো যে কি এটা হলো 4 নাম্বারটার সমীকরণ। কয় নাম্বারটার? 4 নাম্বারটার। তো আশা করি তোমরা এরকম যদি এরকম y² থাকে y - 1 হোল স্কয়ার ইকুয়াল টু মনে করো 10y 10x থাকলো, তাহলে এটা কার? এটা হলো প্রথমটা। যদি এখানে -10x থাকে তাহলে আমরা বলতে পারি এটা হলো দ্বিতীয়টা। ওকে, এই হলো চিত্রগুলো থাকে এরকম অনেক সময় অবজেক্টিভে, খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো অবজেক্টিভের জন্য, যে চিত্র থাকে, চিত্র থেকে বলতে হয় এটি কোনটি সমীকরণ। আবার সমীকরণ থাকে বলে যে এটার চিত্র কোনটি। ওকে, তো আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো যে চিত্র এবং সমীকরণ, চিত্র দেওয়া থাকলে সমীকরণ বলতে পারবো, আর সমীকরণ দেওয়া থাকলে চিত্রটি বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা তারপর আসি, দেখো যেটা বলেছিলাম যে আমাদেরকে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা, হ্যাঁ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে মনে রাখবা। পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দুর সব কয়টার ক্ষেত্রে, 4টা পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হলো 0 0। তাহলে এটা হয়ে গেল। আরেকটা জানো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস 4a, মডুলাস 4a এটা স্থির বা নির্দিষ্ট সবগুলোর ক্ষেত্রে মডুলাস 4a উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, আর একটা হলো আরগুলো কি, আরগুলো দেখো আমরা একটু চিন্তা করলে বের করতে পারবো বা বের করব। এবার দেখো আমরা জানি s কি, s হলো উপকেন্দ্র, x কি উপকেন্দ্র। আমরা s নিয়েছিলাম উপকেন্দ্র, তোমাদের নিশ্চয় মনে আছে। আর এই যে ZAS বা ZS এটাকে আমরা কি বলেছিলাম? অক্ষরেখা। গত ক্লাসে বলেছিলাম ZS কে বলেছিলাম অক্ষরেখা, S ছিল উপকেন্দ্র বা ফোকাস, আর MZ কি ছিল? নিয়ামক রেখা। তাহলে দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আচ্ছা, আর যে এই যে রেখাটি এটার নাম আমরা কি দিয়েছিলাম? মনে করে এখানে যদি এটা আছে তাহলে PQ দেই। হ্যাঁ, PQ এটা কি বলেছিলাম? উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব মনে আছে নিশ্চয়ই তোমাদের। PQ কে আমরা দিয়েছিলাম উপকেন্দ্রিক লম্ব, বলেছিলাম কি উপকেন্দ্রিক লম্ব। তাহলে দেখো এগুলো পরিচয় জানতে হবে, পরিচয় জানলে আমরা এগুলো সহজে বের করতে পারবো। দেখো তাহলে কি, যে S হলো উপকেন্দ্র, ZS কি অক্ষরেখা, MZ কি নিয়ামক রেখা, আর PQ কি উপকেন্দ্র। আচ্ছা, এবার আমরা একটু বের করে দেখি। আমরা এই দুটো তো পেয়ে গেলাম, সব চারটার ক্ষেত্রে কিন্তু শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এরকম। ঠিক আছে, এই মুখস্থ করে নিলাম, এটা আমরা পেরে গেলাম। এবার উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা বের করতে হবে। আচ্ছা, তার আগে উপকেন্দ্র স্থানাঙ্কটা বের করি, তাহলে আমরা স্থানাঙ্ক থেকে এটা কাজে লাগবে, এগুলো লাগবে। উপকেন্দ্র স্থানাঙ্ক, উপকেন্দ্রকে এখানে প্রথমটির ক্ষেত্রে মানে y² = 4ax, বারবার মনে রাখবা আমরা কোন সমীকরণের জন্য কোন চিত্রটি চিন্তা করব সেটার উপর ডিপেন্ড করবে উপকেন্দ্র স্থানাঙ্ক কি হবে। এইটা ওইটা 1 নম্বর 2 মিলে এইভাবে না। আচ্ছা, y² = 4ax, এটার উপকেন্দ্র হলো, দেখো আমরা ZS কে অক্ষরেখা চিন্তা। আচ্ছা, আমরা যদি এটাকে অক্ষরেখা চিন্তা করি, এটা কোন অক্ষরেখা? এটাকে আমরা বলতে পারি x অক্ষরেখা, যেহেতু এটা আনুভূমিক, আর y অক্ষরেখা হলো উল্লম্ব। যাই হোক, ZS হলো অক্ষরেখা আর S হলো উপকেন্দ্র। আচ্ছা, এখন এটাকে আমরা কি ধরেছিলাম? শীর্ষবিন্দু। কি ধরেছিলাম? শীর্ষবিন্দু। এখন এই শীর্ষবিন্দুকে আমরা যদি মূল বিন্দু 0 0 ধরে চিন্তা করি, মনে করি, তাহলে দেখো মূল বিন্দু থেকে একটু দূরে কার স্থানাঙ্ক? S এর স্থানাঙ্ক। তাহলে এই যে S বিন্দুটা, এটাকে আমরা এখানে বিন্দু নিয়েছিলাম, S কিন্তু স্থির বিন্দু, উপকেন্দ্র হলো স্থির বিন্দু। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হতে পারে? তোমরা আমাকে একটু বলো বা ক্লিয়ার করো, তাহলে আমরা উপকেন্দ্র স্থানাঙ্কটা পেয়ে যাব। দেখো আমরা যখন গ্রাফ অঙ্কন করি নরমালি কার্তেশীয় সমতলে,
তখন এই যে এস বিন্দু স্থানাঙ্কটা এখানে কিন্তু এই জেড এস অক্ষরেখা, জেড এস অক্ষরেখা এই হলো শীর্ষবিন্দু বা মূল বিন্দু। এই চিন্তা করে তুমি চিন্তা করো যদি এটা হয় তাহলে এস এর স্থানাঙ্কটা কত হবে। আমরা ওই চিন্তা করে আমি বলে দিচ্ছি। দেখো এই যদি শীর্ষবিন্দু মূল বিন্দু হয় তাহলে এটা ডান দিকে, এটা যদি এক্স অক্ষরেখা হয় এই এস এর অবস্থান, তাহলে এটা আমরা জানি মনে করো 30 হতে পারে, যেহেতু এখানে এক্স অক্ষের ডান দিকে কিছুটা আসছি আমরা 20 30 40 50 এরকম যে কোনো, তার মানে এটাকে আমরা যে কোনো চলক দ্বারা a0 বলতে পারি বা n0 ইত্যাদি ইত্যাদি বলতে পারি। তো উপকেন্দ্রের ক্ষেত্রে সাধারণত এটাকে কণিকের ক্ষেত্রে পরাবৃত্তের ক্ষেত্রে a0 দ্বারা প্রকাশ করে। তোমরা আশা করি বুঝতে পেরেছো উপকেন্দ্রটা। আচ্ছা এবার দেখো এইটার ক্ষেত্রে কি হবে। উপকেন্দ্রটা এই দ্বিতীয় y² - 4ax এর ক্ষেত্রে উপকেন্দ্রটা আগে অবস্থিত করেছিল ডান দিকে, এ বিন্দু ডান দিকে, এখন চলে আসছে বাম দিকে, তাহলে এটার সঙ্গে কি হবে -0 -0। আচ্ছা তারপরে দেখো এখানে কোথায় চলে আসছে, এটা হলো উপরে চলে গেছে, উপরে চলে গেছে মানে কি আগে ছিল x অক্ষের ডানে x অক্ষের বামে, এখন চলে গেছে দেখো y অক্ষের উপরে। তো y অক্ষের উপরে গেলে আমরা জানি 0a এই বিন্দুটা অবস্থান। তোমরা আশা করি বুঝতে পারো। এটা হবে তাহলে 0 - a, নিচে চলে আসছে 0 - a। আমরা উপকেন্দ্র স্থানাঙ্কগুলো পেয়ে গেছি। প্রথমটা হলো কি a0, তারপরটা কি -a0, তারপরটা 0a, তারপরটা কি 0 - a। সহজে চিত্র থেকে তুমি বুঝতে পারো। আর চিত্রটা আঁকা দেখো তোমরা, আমি তো প্রথমে এঁকে রাখছি, তোমাদেরকে আঁকে দেখাই না। তোমরা সহজে যদি কঠিন মনে করো না, অবশ্যই না, এইভাবে এঁকে নিবে। হ্যাঁ, প্রথমে এটাকে অক্ষরেখা চিন্তা করে আমরা প্রথম কোণটা কি ছিলাম জানি, এভাবে করে এভাবে, তারপরে এভাবে করে এই দিকে, হ্যাঁ, তারপরে এভাবে করে। এখন মানে প্রথমটার ক্ষেত্রে এটা তো অক্ষরেখা হলো, এটা হলো এদিকে নিয়ামক রেখা, আর এটা নিয়ামক রেখা এদিকে হবে উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য। তারপরে এভাবে নিয়ে এটা হবে উপরের দিকে, তাহলে নিয়ামক রেখা হবে এদিকে, আর এভাবে নিয়ে এটা হবে নিচের দিকে, নিয়ামক রেখা হবে এই পাশে। ঠিক আছে, এভাবে করে আমরা করতে পারবো। ঠিক আছে, এটা কঠিন কিছু না, হ্যাঁ, আঁকা যাবে। তোমরা আশা করি বুঝতেছো। এখানে ওই যে জেড অক্ষরেখাকে আমরা এই বরাবর এটাকে y অক্ষ চিন্তা করে অঙ্কন করতে পারবো। তাহলে আমরা উপকেন্দ্রটা পেয়ে গেলাম। ওকে, এখন দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছি আমরা। সবগুলোর উপকেন্দ্র স্থানাঙ্ক চিত্র এঁকে নিজেরাই বের করতে হবে। চিত্রটা আঁকতে হবে, তাহলে তোমাদেরকে চিত্রটা আঁকতে জানতে হবে, সমীকরণটা জানতে হবে, তারপরে আমরা উপকেন্দ্র বা এই জিনিসগুলো নিজেরা বের করতে পারবো। এবার দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো আগে জেনেছি, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আচ্ছা এটা দেখো উপকেন্দ্রিক লম্বটাকে আমরা, উপকেন্দ্রিক লম্ব কাকে বলেছিলাম, PQ কে। উপকেন্দ্রের মধ্য দিয়ে বা ছেদবিন্দু দিয়ে উপকেন্দ্র দিয়ে গমনকারী লম্বকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। এখানে আমরা PQ নিয়েছিলাম উপকেন্দ্রিক লম্ব সব ক্ষেত্রে PQ, তবে PQ এর অবস্থানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো আমরা যদি এটাকে চিন্তা করি PQ এর অবস্থানটা কোথায়, ওই যে আগের মতো করে এই যে এটাকে যদি একে যদি মূল বিন্দু চিন্তা করি, তাহলে PQ এর অবস্থানটা আমরা জানি এই যে কতটুকু দূরত্বে, x অক্ষ মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর ডান দিকে কতটুকু a পরিমাণ, যেহেতু এতটুকু হলো a, এটা হলো x স্থানাঙ্ক আর 0 y স্থানাঙ্ক, a পরিমাণ দূরে মূল বিন্দু থেকে, তার মানে এটাকে আমরা লিখতে পারি x = a, এবং সেটি y অক্ষের সমান্তরাল ধরে নিতে পারি, y অক্ষের সমান্তরাল। তাহলে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা জানি x = a, আবার x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি y = b, এরকম জানি। তাহলে এখানে যেহেতু এটা পরিমাণটা a দেওয়া আছে s পর্যন্ত, তাহলে আমরা এটাকে বলতে পারি উপকেন্দ্রিক লম্বের সময় x = a, x = উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা বলতে পারি কি x = a, যাকে আমরা x - a = 0 এভাবে লিখতে পারি। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে PQ এর অবস্থানটা কি, বাম দিকে x = -a, দ্বিতীয়টার ক্ষেত্রে বা y² - 4ax, y² - 4ax এর ক্ষেত্রে কি হবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আমি একটু এগুলো মুছে ফেলি। দেখো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো, তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে, তোমাদের দেখতেও সুবিধা হবে। আমাদের বাকি হলো নিয়ামক রেখা আর অক্ষরেখা, সেটা আমরা জানবো। উপকেন্দ্র, শীর্ষবিন্দু এবং আমরা ইতিমধ্যে লম্বের সমীকরণ দেখলাম। এবার দেখো তার কি বলছি, এটার ক্ষেত্রে কি হবে
উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্ব আমরা একটু প্রথম দিয়ে লিখি, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। ওকে, লম্বের সমীকরণ। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা বলেছি x a, x a। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হচ্ছে x মাইনাস a, যাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি x মাইনাস a 0, এটাকে লিখতে পারি x প্লাস a 0, এভাবে লিখতে হোক। আচ্ছা, এইটার ক্ষেত্রে কি দেখো তো, PQ কোথায় আছে, উপরের দিকে, y এই যে দেখো উপরের দিকে y এর মান a, x এর মান 0, তাহলে আমরা বলতে পারি y a, বা এটাকে বলা হয় y মাইনাস a কত 0। আর এটার ক্ষেত্রে কি আছে, এটার ক্ষেত্রে আছে দেখো, এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি কি এই নিচের দিকে y মাইনাস a, তার মানে y প্লাস a 0। এভাবে আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণগুলো বের করে ফেললাম। মনে রাখবে এখানে শুধু x বলতে x কে বোঝায়, কিন্তু যদি এই ফরম্যাটের সমীকরণের ক্ষেত্রে x x y y, বাট তোমার যখন x y এর মান চেঞ্জ হয়ে যাবে, যে ওই যে আমি একটু বলছিলাম x 2, হ্যাঁ x 2 হোল স্কয়ার ইকুয়াল টু 4y, এরকম যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু এখানে x আমরা এইভাবে লিখি, হ্যাঁ 4y, তখন কিন্তু আর x x থাকবে, তখন x হয়ে যাবে x 2, সেখানে আমরা হিসাব করব। আচ্ছা, যেহেতু এরকম একটি সমস্যা আমরা দেখাবো, আমি দেখাবো একটু পরে, দেখো। তাহলে আশা করি তোমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বুঝতে পেরেছো। আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বুঝতে পেরেছো, ঠিক আছে। এখানে হলো a দূরত্বে, এখানে মাইনাস এর দূরত্বে, এখানে উপরে তাও এই দূরত্বে, তবে y অক্ষ থেকে, সেটাকে আমরা y a, আর এটাকে y মাইনাস a এভাবে প্রকাশ করতে পারি, হ্যাঁ। y x অক্ষ থেকে নির্দিষ্ট দূরত্বে সমান্তরাল, সেটা হলো y b বা y সামথিং, এভাবে আমরা প্রকাশ করি। তোমরা বুঝতে পেরেছো না? মাধ্যমিকে নিচে শিখেছো যে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হলো কি y সামথিং, y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি x সামথিং। তাহলে এটা হলো y অক্ষের সমান্তরাল, এটা y অক্ষের সমান্তরাল ঋণাত্মক দিকে, যে মাইনাস এ, এটা হলো x অক্ষের সমান্তরাল উপরের দিকে প্লাস এর, এইজন্য y a, y এর মান, আর এটা হলো x অক্ষের সমান্তরাল নিচের দিকে, মানে y এর মান মাইনাস, আর y মাইনাস এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা একদম বুঝতে পারবে না তারপরে আমাকে নক করবা, আশা করি বুঝিয়ে দেব। আচ্ছা, তারপর দেখো, এরপরে আমাদের কি ছিল, নিয়ামক রেখা সমীকরণ। নিয়ামক রেখাটা ছিল mz, একটু দেখো। আচ্ছা, নিয়ামক রেখা ছিল mz। আচ্ছা, এখানে দেখো আমরা যে বলেছি ও a হলো মূল বিন্দু ধরে নিই, তাহলে উপকেন্দ্র স্থানাঙ্ক ডান দিকে, a থেকে a একক দূরে ডান দিকে। ঠিক এই ক্ষেত্রে নিয়ামক রেখার দূরত্বটা দেখো, ওই প্রায় সমান দূরত্বে az আর as সমান, আমাদের মনে রাখতে হবে এই পরাবৃত্তের ক্ষেত্রে az as সমান। তাহলে এটা হলো এই মূল বিন্দু থেকে বাম দিকে নিয়ামক রেখা, তাও সেটা y অক্ষের সমান্তরাল, তাহলে বাম দিকে যেহেতু, তাহলে এখানে হবে নিয়ামক রেখার সমীকরণটা হবে x যেহেতু x এর মানটা এটা কত মাইনাস a, তার মানে হলো x প্লাস a 0। এইভাবে আমরা পেয়ে গেলাম এই প্রথমটার ক্ষেত্রে, মানে y² = 4x এর ক্ষেত্রে নিয়ামক রেখা সমীকরণ। ওকে, নিয়ামক রেখা সমীকরণ প্রথম, মানে y² 4x। আচ্ছা, এখানে তাহলে কি নিয়ামক রেখা কি mz, এখানে আবার ডান পাশে যে a থেকে ডানে, তারা x a, বা এটাকে লিখতে হবে x a 0। এইটার ক্ষেত্রে কি দেখো, নিয়ামক রেখা কি mz, এটা হলো নিচের দিকে, নিচে a থেকে নিচে, তাহলে y a, হ্যাঁ a একক দূরত্বে az আর as সমান হওয়ার কারণে, বা y প্লাস a 0, y প্লাস a কত 0। আর এইটার ক্ষেত্রে কত, লাস্টেরটা x² - 4ay, এটার ক্ষেত্রে হলো নিয়ামক রেখা উপর দিকে, তাহলে y a বা y - a 0। এইভাবে আমরা নিয়ামক রেখা পেয়ে গেলাম। ওকে, তোমরা আশা করি সহজে বুঝতেছো। এখানে আমাদের মনে রাখতে হবে as আর az টা সমান, তাহলে as এর মান আমরা জানি a, কারণ as এর স্থানাঙ্ক যেহেতু a ছিল, তাহলে az এর মানও a। তাহলে মূল বিন্দু থেকে নিয়ামক রেখাটা a দূরত্বে অবস্থিত mz, এজন্য x আমরা এটা যেহেতু ঋণাত্মক দিকে x অক্ষের, এজন্য মাইনাস a,
আর এটা আবার দেখো একটা মূল বিন্দু ডান দিকে x প্লাস এ। আশা করি তোমরা বুঝতেছো, মিল আছে। তাহলে তোমরা বারবার আমরা দেখতেছি যদি আমরা চিত্রটা বুঝি এবং বিন্দুগুলো যেটা যেখানে অবস্থান সেই অবস্থানে যদি স্থাপন করতে পারি, তাহলে নিয়ামক রেখা, অক্ষরেখা বা অক্ষরেখাটা আমরা এখনো শিখি নাই, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্র এগুলো স্থানাঙ্কটা নিজে নিজে বের করতে পারো। মুখস্থ করার খুব প্রয়োজন নাই, ঠিক আছে? কারণ মুখস্থ করলে তোমার কিন্তু পার্মানেন্টলি মনে থাকবে না, চিত্র এঁকে বুঝে তুমি নিজেই করতে পারছো। এবার অক্ষরেখাটা দেখো। আচ্ছা, অক্ষরেখার ক্ষেত্রে এটা আমরা প্রথম এই পরাবৃত্তের ক্ষেত্রে অক্ষরেখা কি জেড এস, এটার অবস্থান x অক্ষ বরাবর, হ্যাঁ, ভূমির সমান্তরাল। এই পরাবৃত্তের ক্ষেত্রে y স্কয়ার মাইনাস 4x, এটার ক্ষেত্রে অক্ষরেখা কে জেড এস আমরা জানি, তাও ভূমির সমান্তরাল। কিন্তু x স্কয়ার ইকুয়াল 4ay, এটার ক্ষেত্রে অক্ষরেখা কে জেড এস, বাট এই ক্ষেত্রে কি অক্ষরেখা দাঁড়িয়ে গেছে, আগে ছিল শোয়ানো, এখন দাঁড়িয়ে গেছে, তার মানে y অক্ষ। তার মানে এটা আমরা জানি x ইকুয়াল টু, এটা কি y ইকুয়াল টু 0, এটাকে বলা হয় y ইকুয়াল টু 0। জেডএস এর ক্ষেত্রে যখন কি বলে, এটা কি তোমার x অক্ষরেখার সমীকরণ, x অক্ষরেখার সমীকরণ হলো y ইকুয়াল টু 0। আবার তাহলে এটাও y ইকুয়াল টু 0, হ্যাঁ, এটাও y ইকুয়াল টু 0, x অক্ষরেখার সমীকরণ। আর y অক্ষরেখার সমীকরণ হলো x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0। তাহলে বুঝতে পেরেছো, যেহেতু এই ক্ষেত্রে শোয়ানো মানে x অক্ষরেখার সমীকরণ y ইকুয়াল টু 0 মনে রাখতে হবে তোমরা, যোগাশ্রয় প্রোগ্রাম আমরা করেছি এই ক্ষেত্রে। আর y অক্ষরেখার সমীকরণ x ইকুয়াল টু 0। তাহলে এটাতে যেহেতু অক্ষরেখা হলো z as y অক্ষর, যেটা সমীকরণ x ইকুয়াল টু 0, এটা y অক্ষর x ইকুয়াল টু 0, এটা হলো x অক্ষর y ইকুয়াল টু 0। x অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, x অক্ষরেখার সমীকরণ, এটা সব সময় এখানে হোক আর যেখানে হোক, x অক্ষরেখার সমীকরণ হলো y ইকুয়াল টু 0, আর y অক্ষরেখার সমীকরণ x ইকুয়াল টু 0। সেটা আমরা জানি, যোগাশ্রী প্রোগ্রামে করেছি কিংবা মাধ্যমিকও দেখেছি বা পূর্বে জেনেছি, ঠিক আছে? তো আমরা পরাবৃত্তের এই সূত্রগুলো বের করা শিখলাম, আশা করি তোমরা করতে পারবে, চিত্র এঁকে ভালো করে করতে পারবে। এবার দেখো আমরা পরাবৃত্ত সম্পর্কিত দুই চারটি অবজেক্টিভ দেখি। আর তোমাদেরকে বলে রাখি, আমরা আজকে হয়তো পরাবৃত্তে মোটামুটি শেষ করে, মানে অবজেক্টিভের জন্য যে আলোচনা শেষ করে দিয়ে কালকে আমরা আরেকটি ক্লাস কণিকের উপরে নিব, উপবৃত্ত আর অধিবৃত্ত। তোমরা সেগুলো এরকম ডিটেইলস একটু নিজেরা, বইয়ে আছে সব, আমি যা পড়াচ্ছি আমি মূলত বই থেকেই দেখাচ্ছি, বই যেগুলো আছে তোমরা উপবৃত্ত অধিবৃত্তের যে সমীকরণগুলো আছে দেখে নিব। উপবৃত্তের সমীকরণ হলো x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, আর অধিবৃত্তটা হলো x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, প্লাস আর মাইনাস, এটা হলো উপবৃত্ত, এটা হলো অধিবৃত্তের সমীকরণ। তোমরা এই সমীকরণের সূত্রগুলো, আমি ওই সূত্রগুলো আর ডিটেইলসে যাচ্ছি না, একটা সময় এই অবজেক্টিভের জন্য আমাদের নাই হাতে, সেই জন্য দ্বাদশে যারা পড়ছো সেই জন্য আচ্ছা নিচ্ছি না সময়, প্রয়োজন ছিল কিন্তু সময়ের কারণে আমি অতটুকু ডিটেইলস আর এগুলো পড়াতে পারবো না। তোমরা এগুলো সূত্রগুলো দেখে নিবা, আমি আরেকটি ক্লাস টোটাল কণিকের উপরে অবজেক্টিভ নিয়ে এই দুটি সমীকরণ প্লাস এদের থেকে কি কি বের করা লাগে সেগুলো তোমরা সূত্রগুলো বাসায় নিজেরা পড়ে নিবা, ঠিক আছে? তবে উপবৃত্তর আবার a গ্রেটার দেন 0 b গ্রেটার দেন 0 হলে কি হবে সেটা দেখো। এখন দেখো আমরা সেইগুলো তোমরা দেখে নিবা, a গ্রেটার দেন 0 b গ্রেটার দেন 0 এর ক্ষেত্রে কি হবে সূত্র, সেটা চেঞ্জ হবে, তোমরা দেখে নিবা, সূত্রগুলো বইয়ে আছে। এখন দেখো আমরা এই পরাবৃত্ত সম্পর্কে দুটি কয়েকটা অবজেক্টিভ পড়ি। প্রথমে দেখো এগুলো বোর্ডে আসে, আমি যে অবজেক্টিভগুলো পড়াই বোর্ডের অবজেক্টিভই, হ্যাঁ। তো দেখো এখানে প্রথম যেটা বলছে এটা হলো, প্রথম বলতে একটি অবজেক্টিভ আছে এরকম x মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4y। কণিকটির জন্য কোনটি সত্য? কণিকটির জন্য কোনটি সত্য, মানে হলো সত্য বলতে এখানে অপশনের মধ্যে চিত্র দেওয়া আছে, হ্যাঁ। তো তোমরা বলো কোন চিত্রটি হবে, এটা আমরা একটু আগে বলেছি, এটার জন্য কোন চিত্রটি হবে। আমরা যদি এটাকে x ধরি তাহলে x ইকুয়াল টু -4y, তাহলে এটা কোনটা সমীকরণ? এটা হলো আমাদের একদম সর্বশেষ আমরা যেটা শিখেছি সেটা হলো নিচের দিকে, এটা যদি অক্ষরেখা হয় নিয়ামক রেখা, এই যে এটা, হ্যাঁ, নিচের দিকে এইটা হলো, এখানে হলো উপকেন্দ্র হলো এখানে,
এ এখানে হলো এম জেড এরকম। ঠিক আছে, তাহলে আমাদের বলেছে এত কোণিকটির জন্য কোনটি সত্য, মানে চিত্র দেওয়া আছে, এরকম 4টি চিত্র দেওয়া আছে, এইটা হলো সঠিকটা, আর একটা ডানে আছে, বামে আছে, উপরে আছে, দেখে নিবা। আচ্ছা, এখন যদি প্লাস বলতো তাহলে কি হতো উপরে, যদি প্লাস বলতো তাহলে কি হতো উপরে। প্লাস বললে আমাদের হতো উপরে। ওকে, আচ্ছা, আর যদি এখানে দেখো মাইনাস দিয়ে দিত ওয়াই আর এখানে দিত এক্স, তখন কি হতো, এটা হতো আমাদের প্রথমটি। আর যদি এখানে মাইনাস দিতে তাহলে দ্বিতীয়টি, মানে ওয়াই স্কয়ার সমান মাইনাস 4ax, আর এটা প্লাস দিলে ওয়াই স্কয়ার সমান 4ax। ওকে, আশা করি তোমরা পারবে। এই একটা অবজেক্টিভ এরকম আসছে, আমি আগে বলেছি চিত্র এবং সমীকরণ দিয়ে তোমাদের অবজেক্টিভ থাকার সম্ভাবনা বেশি। এরপরে যেগুলো শিখলাম আমরা সূত্র, ওইগুলো বের করাও বলে, সেটা আমরা দেখবো। দেখো, তারপরে একটা আনকমন প্রশ্ন যেটি একটু আমি দেখাই, তারপরে তোমাদের জন্য একটু অন্যরকম। এখানে বলেছে y স্কয়ার সমান 12x, একটু দেখো, y স্কয়ার সমান 12x পরাবৃত্তের উপরস্থ বিন্দু P এর কুটি হলো 12, কুটি হলো 12 হলে 12 হলে P বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব, P বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত, উপকেন্দ্রিক দূরত্ব কত, আমাদের সেটা বের করতে হবে। ওকে, এখন দেখো এটা একটু সৃজনশীল টাইপের প্রশ্ন হয়ে গেছে। তাছাড়া এছাড়া আমাদের মনে রাখতে হবে, দেখো আমাদেরকে প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, পরীক্ষায় আমরা ঠিক যেভাবেই শিখছি হয়তোবা সেভাবেই থাকবে, একটু ঘুরিয়ে দিয়ে থাকবে, অন্য অধ্যায় থেকে কিছু অ্যাড করা লাগতে পারে, এরকম প্রশ্ন থাকবে। এই প্রশ্নটা অনেক ওইরকম। দেখো আমাদেরকে কি বলেছে, y স্কয়ার সমান 12x, তাহলে আমরা জানি এটা হলো কোন পরাবৃত্তের সমীকরণ, এইরকম। হ্যাঁ, এখানে নিয়ামক রেখা, তার মানে pxy এই যে বিন্দুটা ছিল, আর এখানে কি ছিল, উপকেন্দ্র ছিল s। তা আমাকে দেওয়া আছে কি, এই y এর মান দেওয়া আছে কত, 12। এখন দেখো আমি যদি y এর মানটা এখানে বসাই দেই, এখানে y এর মান বলা ছিল 12 স্কয়ার ইকুয়াল টু কত হয়, 12x, তার মানে 144 ইকুয়াল টু 12x, 12x। তাহলে দেখো আমি x এর মানটাও পাচ্ছি কত, 12 দিয়ে 144 12 দিয়ে ভাগ করলে 12ই হবে, x এর মানটাও 12 পাচ্ছি। তাহলে আমরা এটা কাজে লাগবে, মানে লিখে রাখলাম, কাজে লাগে কিনা দেখি। আমাদের বের করতে হবে উপকেন্দ্রিক, হ্যাঁ উপকেন্দ্রিক কি আমাদের বের করতে হবে, উপকেন্দ্রিক লম্বের দূরত্ব। এই যে উপকেন্দ্র যেটা s ছিল, তাহলে উপকেন্দ্রিক লম্ব p বিন্দুর উপকেন্দ্রিক লম্ব, তো p বিন্দুর উপকেন্দ্র মানে p এবং s এর যে দূরত্বটা, উপকেন্দ্রিক দূরত্ব বলতে উপকেন্দ্রগামী, p বিন্দুগামী এবং উপকেন্দ্রগামী দূরত্বটা আমাদেরকে বের করতে হবে, এটাই মিন করেছে। আচ্ছা দেখো আমরা তাহলে p বিন্দুগামী উপকেন্দ্রিক দূরত্ব, তার মানে ps এর মানটা বের করতে হবে। হ্যাঁ, প্রশ্নটা একটু বুঝে আমরা মোটামুটি নিজেরা ঘাটাঘাটি করলে বুঝে ফেলতে পারবো। এখানে কোটি দেওয়া আছে, y এর মান 12, তার x এর মানটা, p এর মানটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা জানি এই ক্ষেত্রে, এই পরাবৃত্তের ক্ষেত্রে s এর উপর স্থানাঙ্ক কি a0। এখন যদি আমরা দেখো এর মানটা জানি, তাহলে ps এর দূরত্বটা বের করতে পারবো, বা যাকে বলা হয় p বিন্দুগামী উপকেন্দ্রিক দূরত্ব, p বিন্দুর উপর উপকেন্দ্রিক দূরত্ব বলতে। এখন এর মানটা তো আমরা এখান থেকে বের করতে হবে। এটাকে আমরা y স্কয়ার সমান সমান 4ax এর সাথে তুলনা করতে, 4a সমান কত 12, তাহলে বা a সমান কত 3, তার মানে হলো এর মানটা আমাদের কত হলো 3। এবার আমরা p এবং s এর দূরত্ব সূত্র দিয়ে এটা আমরা করব প্রথম হতে, যেটা আমরা সরলরেখার মধ্যে করেছি। ps এর দূরত্বটি হবে p বিন্দুর উপরস্থ দূরত্ব। যদি এটা অবজেক্টিভের জন্য আমরা তো এত কথা বলা লাগবে না, তোমরা যখন বুঝে যাবা নিজে বুঝতে পারো, সংক্ষেপে করে 1 মিনিটে হয়ে যাবে। তাহলে ps সমান কি হয় দেখো, √12 - 3 হোল স্কয়ার প্লাস 12 - 0 হোল স্কয়ার, √9 স্কয়ার প্লাস 12 স্কয়ার, তার মানে √1 প্লাস 144 √5 2 2, 125 এর বর্গমূল কত 15। ওকে, তাহলে এটা একটু অন্যরকম ছিল, আমরা তারপরে পারবো, অসুবিধা নেই। তোমরা একটু প্রশ্নটা নিয়ে ঘাটাঘাটি করবে, চিন্তা করবে, তাহলে হয়ে যাবে। ওকে, আচ্ছা তারপরে দেখো আমরা একটা অবজেক্টিভ দেখি। এখানে বলেছে y স্কয়ার
সমান সমান মাইনাস 2x, y স্কয়ার সমান মাইনাস 2x, এটা হলো বহুপদী। হ্যাঁ, পরাবৃত্তের 1 নাম্বার। হ্যাঁ, পরাবৃত্তের ক্ষেত্রে এখানে বলেছে, দেখো 1 নাম্বার বলেছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এখানে দেওয়া আছে 2x 1 এরকম দেওয়া আছে। আর 2 নম্বর বলেছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 2 একক। 2 একক। ওকে। 3 নম্বর বলেছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক বলেছে -0। ওকে, আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা জানার আগে আমরা বের করেছিলাম উপকেন্দ্রের স্থানাঙ্কটা। আর উপকেন্দ্রিক লম্ব আমরা জানি এটা কত? 4a। সেটা আমরা বের করে ফেলি। এটা আমরা যেহেতু জানি 4a, মডুলাস 4a, তাহলে এর মান আমরা যদি এটাকে যে কোনোটার সাথে যদি y স্কয়ার সমান -4x এর সাথে তুলনা করি, তাহলে আমরা এর মানটা পাচ্ছি কত? -1/2। 4a ইকুয়াল টু কত? 2। তাহলে বা a ইকুয়াল টু কত? -2/4 বা a ইকুয়াল টু হচ্ছে -1/2। ইকুয়াল টু কত হচ্ছে? -1/2। ঠিক আছে। তার মানে আমরা যদি এখানে উপকেন্দ্রিক দৈর্ঘ্য বের করি, তাহলে দেখো মডুলাস 4a, তাহলে মডুলাস 4 * -1/2, 4 * -1/2, তাহলে তোমরা যে বুঝতেছো হবে মডুলাস -2, তার মানে 2 হবে। মডুলাসের ভিতরে -2 মানে এটা +2 হয়ে যায়। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 পেয়ে গেলাম। আমি এটা কেন উপকেন্দ্রিক লম্বের সমীকরণ যেহেতু আমরা এটা পরে বের করেছি বা বের করতে পারবো উপকেন্দ্র স্থানাঙ্কটা জানলে, তাহলে উপকেন্দ্র স্থানাঙ্ক হলো a0। এটার ক্ষেত্রে হ্যাঁ a0 হলে তাহলে কত? এর মান কত পেলাম আমরা? -0। এটাও সঠিক। ঠিক আছে। এর মান কত পেলাম? -1/2। আর উপকেন্দ্র স্থানাঙ্ক যেহেতু কত? a0, তাহলে আমার কত হয়ে গেল? এটাও ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখন তুমি যদি এটাকে কি তোমাদের অনেকে প্রশ্ন হতে পারে যে এটা তো হলো দ্বিতীয়টা, দ্বিতীয়টার ক্ষেত্রে উপকেন্দ্র তো বাম পাশে -0। ওকে, -0ই হবে। দেখো কিন্তু তাহলে আমরা যদি এটাকে -4 এর সাথে তুলনা করি, তাহলে -4a সমান সমান -2, তাহলে এর মান হবে +1/2। এর মান আসবে কত? +1/2। তাহলে এটার উপকেন্দ্র স্থানাঙ্ক কি? একটু আবার দেখো আমি বলছি, যারা বুঝবা না, দেখো এটা সমীকরণ হলো এই হলো উপকেন্দ্র হলো এখানে ঋণাত্মক দিকে -0, এটা হলো -a0। তাহলে আমরা এই y² - 2x কে y² - 4 এর সাথে তুলনা, তাহলে -4 এর সমান -2, তার এর মান হলো 1/2। তাহলে এটা সমীকরণ উপকেন্দ্র স্থানাঙ্ক এই ক্ষেত্রে y² - 4x এর ক্ষেত্রে উপকেন্দ্র স্থানাঙ্ক -a0, তাহলে -1/2। ঠিক আছে। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে কি? দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটা কি ছিল? এটা উপকেন্দ্রিক লম্বকে এই যে এটা, তাহলে এটা কি হবে? x = এটার ক্ষেত্রে x = কি? -a, তার মানে কি হবে? কিন্তু আমাদের দেখো x = -a, তো আমরা যদি এর মান কত পেয়েছি? হাফ পেয়েছি। এর মান হাফ পেয়েছি, তাহলে x কি হয়? -1/2। এই x -1/2 বা দেখা যায় তোমাদের কাছ থেকে হ্যাঁ এই উপবৃত্তের ক্ষেত্রে x y² সমান, তাহলে এই দুটো বুঝতে পেরেছো? উপকেন্দ্র স্থানাঙ্ক ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ঠিক আছে। সমীকরণের ক্ষেত্রে y² সমান -4, এটা হলো সমীকরণ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x -a, তাহলে আমরা এর মান পেয়েছি -1/2, এর মান পেয়েছি 1/2, x -1/2 বা 2x -1 হলে এটা সঠিক হতো, যেহেতু এটা +1 এজন্য এটা সঠিক না। তাহলে না সঠিক হলো কত? হ্যাঁ a 2 3, সঠিক হলো 2 3। এভাবে তোমরা যে কোনো সমস্যাটাই সমাধান করতে আশা করি পারবা। ওকে, এটা এরকমই থাকবে, এরকমই থাকে বেশিরভাগ ক্ষেত্রেই, সাধারণত সহজ দিই। তো তোমরা ঠান্ডা মাথায় বের করবা। এগুলো কিন্তু প্রিপোজিশনের মতো, অনেক সময় তোমরা গুলিয়ে ফেলো। হ্যাঁ,
কিন্তু বারবার বলতেছে গোলানো যাবে না, সব রকম অপশনে থাকবে, প্লাস মাইনাসে ঝামেলা হবে। তো দেখো সর্বশেষ আজকে আমরা যে সমস্যাটি করব সেটা হলো অভিন্ন তথ্যভিত্তিক একটা প্রশ্ন। মনে করো তোমাকে দেওয়া আছে y² - 4x, y² - 4y - 4x প্লাস 16 ইকুয়াল টু 0। হ্যাঁ, একটি প্যারাবোলার সমীকরণ, একটি প্যারাবোলা মানে হলো তোমার পরাবৃত্ত। প্যারাবোলা মানে হলো পরাবৃত্ত। তো এক নম্বর প্রশ্ন এখানে আমাকে বলছে, দেখো প্যারাবোলাটির উপকেন্দ্র স্থানাঙ্ক। এক নম্বর বলছে প্যারাবোলাটির উপকেন্দ্র, প্যারাবোলা মানে পরাবৃত্ত, প্যারাবোলার উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। হ্যাঁ, স্থানাঙ্ক কত? এই আরেকটা প্রশ্ন বলেছে অক্ষরেখার সমীকরণ। প্যারাবোলার অক্ষরেখার সমীকরণ কোনটি? প্যারাবোলার অক্ষরেখার সমীকরণ কোনটি? এখন দেখো তোমরা কোনটি বা কত, হ্যাঁ কি এই, তাহলে দেখো এটা কি আজও প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণ না, আমি সেটাই বলেছি। তাহলে এটাকে প্যারাবোলা প্রমাণ আকারে প্রকাশ করতে হবে। সেটাই কেমনি করবে সেটাই দেখাই। এরকমের সমীকরণের ক্ষেত্রে প্যারাবোলা সমীকরণ আমরা জানি কি বের করতে বলছে, উপকেন্দ্র স্থানাঙ্ক আর হলো অক্ষরেখার সমীকরণ। মনে রাখবা এই দুটো বের করবো আমরা। তাহলে এই সমীকরণকে আমরা কিভাবে পরাবৃত্তের প্রমিত বা প্রমাণ সমীকরণে প্রকাশ করব, দেখো আমরা সহজেই করতে পারি, এগুলো একটু চিন্তা করলেই হবে। আমরা এটাকে দেখো 4y আছে, y² - 2y * 2, তাহলে 4y হয়ে গেল। 4y বানাবো। হ্যাঁ, এখন b বানাইলাম কাকে? 2 কে, তাহলে এখানে 2² দিতে হবে। এখন এই 2² এখানে কোথাও নাই, এটা তাহলে আমরা বিয়োগ করে দিলাম, আর যা বাকি যা আছে তা ঠিক আছে। হ্যাঁ, এখন তোমাকে যদি এখানে x² দিত তাহলে তুমি ইচ্ছা করলে x², এখানে y² না দিয়ে x² দিলে তুমি এটা আছে সেটা পড়ে দেখাচ্ছি। দেখো তাহলে এখন দেখো আমাদের ইকুয়েশন হয়ে গেছে y² ঠিক আছে, এগুলো গুণ করলে -4y প্লাস 2², এটা আমরা বেশি লিখেছি, এটা আমরা বিয়োগ করে দিয়েছি, তাহলে এটা বাদ দিলে -4x প্লাস 16। এখন এইটুকু মিলে আমার হয় y - 2 হোল স্কয়ার, এই সূত্র। আর এখানে এই এতটুকু মূল্য, দেখো এতটুকু মূল্য, আর এটা ক্যালকুলেশন করলে মাইনাস হলো 4 আর প্লাস 16, তাহলে থাকবে হলো +12। কত থাকবে? +12 থাকবে আর -4x। আমরা যদি পক্ষান্তর করি 4x - 12 এভাবে লিখতে পারি, 4x - 12। তাহলে বা -2 হোল স্কয়ার y - 2 হোল স্কয়ার, 4 কমন নিলে x - 3। এখন এটাকে দেখো আমরা প্রকাশ করতে পারি ক্যাপিটাল Y = 4 আর এটাকে বলতে পারি ক্যাপিটাল X। এইভাবে আমরা, এটা হলো এটার পরাবৃত্তের প্রমিত আকার, এটাকে আমরা বলতে পারি। এখন আমরা কাকে y ধরেছি? আমরা ধরেছি y = ধরেছি কাকে? y - 2 কে, আর x ধরেছি কাকে? x - 3 কে। এখন আমরা ওই যে বলেছিলাম, দেখো এখন এখান থেকে তোমায় সবগুলো, এখানে দুইটা বলেছে, আমি প্রথমে সবগুলো বের করে দেখাই তোমাদেরকে। তাহলে এইটার ক্ষেত্রে আমরা জানি পরাবৃত্তের উপকেন্দ্র, প্রথমে আমরা জানি শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0 0। এই ক্ষেত্রে 0 0 বলতে 0 0 না, 0 0 বলতে y = 0, তার মানে x = 0, তার মানে y এর মান হবে আমাদের 2, x = 0, তার মানে x = 3। তাহলে এই ক্ষেত্রে শীর্ষবিন্দু স্থানাঙ্ক হবে 3 2, শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত হবে? 3 2। মনে রাখবা যখন আমাদের মূল ফরম্যাট থাকবে না, এরকম থাকবে, এই ফরম্যাটকে আমরা এই আকারে রাখবো, তখন আমরা ওই যে 0 0 বলতে x এর মান 0, x বলতে এই x, আর এই x বলতে এটা। তাহলে মূল আমরা সেখানে ছোট হাতের x নিয়েছি, ছোট হাতের x এর মান বের করেছি, x এর মান 2, y এর মান কত? x এর মান 3, y এর মান হলো 2। তাহলে এখানে শীর্ষবিন্দু স্থানাঙ্ক 3 2। আমাদের শীর্ষবিন্দু স্থানাঙ্ক বলে না, আমি বললাম, বাকিগুলো তোমরা আশা করি সহজেই বের করতে পারবে। আচ্ছা, এখন এটাকে তোমরা কিসের সাথে তুলনা করবে? এটাকে y² = 4x এর সাথে তুলনা করে এর মানটা বের করতে পারবা। তাহলে উপকেন্দ্রিক লম্ব পেয়ে যাবো 4 হবে। আচ্ছা, আমরা এবার যেটা বলছি যে উপকেন্দ্র স্থানাঙ্ক, তাহলে উপকেন্দ্র স্থানাঙ্ক আমাদের লাগবে, উপকেন্দ্র স্থানাঙ্ক এইটার ক্ষেত্রে আমরা এটা কি y² = 4x, তাহলে প্রথম সমীকরণ, এটা কিন্তু প্রথম সমীকরণ, y² সমান এই যে এটা সমীকরণ, y² সমান 4x, উপকেন্দ্র স্থানাঙ্ক হলো a0। তাহলে এর মান আমাদের কত হবে? আমরা যদি এটাকে y² = 4x, তাহলে 4a সমান কত? 4, a = কত হলো 1, তাহলে মডুলাস 4a। উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো মডুলাস 4a মানে 4। আচ্ছা, সেটা তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, আর আমাদেরকে বলছে কি কি বের করতে বলেছে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ।
উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখন দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে। আমাদের এটার ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হলো x = a, x = a। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি x = a, ঠিক আছে। উপকেন্দ্রিক লম্ব কে এইটা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হলো x = a। তাহলে আমরা x এর মান পেয়েছি কত 1, x এর মান পেয়েছি কত 1, আর x বলতে কত x - 3, x - 3 = 1 বা x = কত 4। এটা হলো আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, বা আমরা x = 4 বা x - 4 = 0 লিখতে পারি। তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমরা এটাকে y কে সমান 4x এর সাথে এর মানটা পাবো 1, আর যেহেতু এটা এই আকারের সমীকরণ, এটাকে এইভাবে প্রকাশ করা যায়। তাহলে এইটার ক্ষেত্রে আমরা একটু আগে শিখেছি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = a। যেহেতু এটাকে যদি a ছিল শীর্ষবিন্দু, তাহলে x = a, তোমরা বুঝতে পেরেছো। a এর মান আমরা পাইলাম 1, আর x বলতে এখানে x - 3 = 1, x = 4, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বা x - 4 = 0। আরেকটা কি বলছে, অক্ষরেখা সমীকরণ আছে। অক্ষরেখা সমীকরণ এটার ক্ষেত্রে কি y = 0। অক্ষরেখা সমীকরণ কি এই রকম পরাবৃত্তের আকার, আমরা যে প্রথম যে পরাবৃত্তটা নিয়েছি এই রকম বলতে কি এই, এটার ক্ষেত্রে অক্ষরেখা সমীকরণ আমরা জানি y = 0। তো y বলতে এখানে y - 2, এখানে y = 0, ক্যাপিটাল Y আমরা লিখব, ক্যাপিটাল Y, এখানে ক্যাপিটাল Y, y - 2 = 0, তার মানে y = 2। এটা হলো অক্ষরেখার সমীকরণ। তো এই পর্যন্ত আজকে আলোচনা। তোমরা আশা করি আমার ক্লাসটি মোটামুটি বুঝতে পেরেছো এবং তোমরা মনোযোগ সহকারে দেখবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।